প্রতিদিন যেমন একই কাজ করতে ভালো লাগে না, ঠিক একই রকম প্রতিদিন একই খাবার খেলেও কিন্তু একঘেয়েমি লাগে। আজকে তাই একটু অন্য কিছু করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছোটো একটা ব্লগ দেখার জন্য। তো এই তো সকাল সকাল বেশ অনেকটা ভাত ছিল, তো চিন্তা করলাম এই ভাতগুলো যদি আমি এখন ভুনা করে না ফেলি তাহলে আর দেখা যাবে খাওয়াই হচ্ছে না। তো ছেলেও বলছিল যে আম্মু একটু কষ্ট করে করো, ভাত ভুনা করো। তো আমি এখানে একটা ডিম দিয়ে ভালো করে ধনিয়া পাতা টাতা দিয়ে খুব মজা করে ভাতটা ভুনা করছি। যদিও এই ভাত ভুনা আমি একটু খাবো, বাকিটা হচ্ছে ফাইয়াজ খাবে, ওর বাবা একটু খাবে, অর্পা তো মুখেও নেবে না। কিন্তু একঘেয়েমি পরোটা বা রুটি বা লুচি আসলে কোনো কিছুই ভালো লাগে না, তাই আসলে নিজের রুচির পরিবর্তন করতে মাঝে মাঝে একটু অন্যরকম খাবারগুলো আমাদের খেতেই হয়। আমরা যখন একঘেয়েমি কোনো কাজ করি সেটাও কিন্তু আমাদের করতে ভালো লাগে না, তাই রুচির বেলায়ও কিন্তু তাই একঘেয়েমি খাবার খেলেও কিন্তু ভালো লাগে না। তো কী আর করার, ব্যস্তময় জীবনের ব্যস্তময় সকাল, আর সকালে উঠে এক্সট্রা কিছু করতে আসলে সত্যিই ভালো লাগে না। যেহেতু খুব রাশের মধ্যে জীবন চলছে, হেল্পিং হ্যান্ডও নাই, তো সব মিলে একটা ভালো লাগে না আসলে সকালে উঠে এত বেশি আয়োজন করতে। তো এই তো আজকে গরম গরম একদম ভাত বোনা করে নিলাম, সাথে আমি একটু টমেটো দিয়েছিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সাথে ডিম দিয়ে করে নিলাম। এখন ফাইয়াজ খুবই খুশি, মেইনলি আসলে ফাইয়াজের জন্যই এই ভাত ভুনাটা করা হয়েছে, কারণ ও সকালে এই ভাত ভুনাটা খুব পছন্দ করে। তো এখনও যেহেতু অর্পা ওঠে নাই, তাই চিন্তা করলাম যে ঠিক আছে আমি আর ফাইয়াজ খেয়ে নিই, আর ফাইয়াজকে একটু মধু খাইয়ে দিলাম, কারণ এই যে ঠান্ডার দিন আসছে, ছেলেটার প্রায় সময় ঠান্ডার সমস্যা থাকবে, তাই ওকে প্রতিদিনই প্রায় খালি পেটে 2-4 চামচ মধু আমি খাওয়াই। এটা পুরো শীতে মধুটা খেলে ঠান্ডাটা একটু কম লাগে। তো এই তো ফাইয়াজ খাবে, আর আমি ছোট্ট একটা বাটিতে করে একটু নিয়েছি। আর এটার সাথে গত কাল রাতের ফ্রিজে একটু শুটকি বোনা ছিল সেটা, আর একটু বেগুন ভাজা ছিল। ফাইয়াজ তো বলে যে এত টেস্ট হয়েছে যে কোনো কিছুই লাগবে না, এমনিতেই খেয়ে নিব। বাট আমি আবার যত কিছুই থাকে না কেন আমার মাস্ট বি তরকারিটা লাগবেই। তো আমি এই যে তরকারিটা নিয়ে নিয়েছি, আর সাথে এই যে মজা করে খাচ্ছি ছোটো বাটিতে করে। তো খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে চলে আসলাম কাজে, রান্নাঘরের কাজটা গুছিয়ে আসলাম। এর মধ্যে অর্পা উঠে যথারীতি পরোটাই খেলো, ওর বাবাও ভাত ভুনা খেলো। তো এই তো আজকে চিন্তা করলাম আগে ঘরের ফার্নিচারগুলো মুছে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে যাব। বিকালে একটু বাইরেও বের হব, কোথায় যাব সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এত ধুলা জমে যায়, মানে আগে তো চিন্তা করতাম যে উপরে থাকলে আসলে ধুলা কম হয়, বাট এই ধারণা তো আমার একদম ভুল। মানে একদিন যদি না মুছি তাহলে দেখা যায় পরের দিন এতটাই নোংরা হয় যে ক্লিন করতে আসলে অনেক বেশি সমস্যা হয়। তো এই তো একটু একটু করে সব ক্লিন করে নিচ্ছি আর একটু গুছিয়ে রাখছি। যতই গুছাই না কেন এখন এই যে মুছে নিলাম, আবার বিকাল হতে হতে এমনভাবে ধুলা পড়ে থাকবে মনে হবে যেন গত কয়েকদিন আমি এই ফার্নিচারগুলো মোছাই হয়নি বা জিনিসগুলো মোছা হয়নি। তো এই সব কিছু গুছিয়ে নিয়ে বারান্দায় শুকনো যে কাপড়গুলো আছে সেগুলোও তুলে নিব, নিয়ে একবারে বেডরুমটা গুছিয়ে তারপর অর্পার রুমে যাব। এভাবে এক এক করে সব রুমের কাজটা কমপ্লিট করেই আমি হচ্ছে রান্নার কাজে যাব। আজকে যতই দেরি হোক রান্নার কাজটা একটু পরেই করব। তো এই তো এক সাইড করে মোছা শেষ হয়ে যাচ্ছে। আর যখন ঘর গোছানো থাকে তখন তো এমনিতেই ভালো লাগে। তো কাপড় আয়রন করে নিয়ে আসছিলো, এগুলো তো আলমারিতে ঢুকাতে হবে। সব কিছুতে ধুলার স্তর পড়ে গেছে, সব কিছু একটু ক্লিন করে নিব যতটুকু পারি। আর এই ধুলার কারণে কিন্তু অনেক বেশি অ্যালার্জি সমস্যাও আমার হয়। তো আমি খুব একটা ধুলাবালি নাড়তে পারি না, তারপরেও কিছু করার নাই, কাজ তো নিজেরই করতে হবে। কাজ তো হেল্পিং হ্যান্ড নাইন জন্য যে কাজ ফেলে রাখবো এমন তো কোনো কথা নেই, কাজ তো করতেই হবে। তো গুছিয়ে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে সব কিছু গুছিয়ে একদম ঘরটর পরিষ্কার করে পাপোশগুলো বিছিয়ে এখন আমি চলে যাবো আরেকটা ঘরে। তো ওই কাজগুলো শেষ করে তারপর রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। আজকে মেয়েটার জন্য আবার একটু নারিকেল তেলও বানাবো, তো সেই কাজটাও আমাকে করতে হবে। কতটুকু কি দেখাতে পারবো জানি না, জাস্ট একটু একটু করে ভিডিও ধারণ করার চেষ্টা করছি যাতে করে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারি। তো এই তো ওদিকে সব কাজ গুছিয়ে এখন অলমোস্ট 1:45 বাজে, চলে আসলাম রান্নাঘরে। আর এই যে তেলের পটটা কিনেছিলাম, বলেছিলাম আপনাদের সাথে রিভিউ দিব,
চিন্তা করছি আরও 2 দিন ইউজ করি, তারপর আপনাদের সাথে রিভিউ দিব যে আসলে আমি যে এতগুলো তেলের পট ইউজ করেছি আসলে কোন পটটা বেস্ট এবং কোন পটটা চাইলে আপনারাও কিনতে পারেন। তো ইউজ না করে তো আর রিভিউ দেওয়া যায় না, যদিও নিজের টাকা দিয়েই কিনেছি তবুও ভালো জিনিসের ভালো তো বলতেই হবে, তাই না? তো এর মধ্যে আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিব। আজকে সাদামাটা রান্না করব। আমার বাসায় মাছ বা মাংস তো থাকতেই হবে। প্রথমে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়ে আজকে আয়ের মাছ দিয়েই রান্না করব এটাকে। তো প্রথমে একটু ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম, তারপর এটাকে কষিয়ে দেন হচ্ছে মশলা টশলা দিয়ে এরপর ঝোলের পানি দিয়ে মাছটা রান্না করব। আর স্পেশালি মানে আজকে রান্নার দিকে ফোকাস করছি না, কারণ আজকে শুধু রান্নাঘরে এখন যদি রান্নার দিকে রেসিপির দিকে ফোকাস করি তাহলে দেখা যাবে আমি অন্য কাজগুলো করতে পারবো না। আর বেলা তো ছোটো দিনের, দৌড়ায় কীভাবে জানি চলে যায়। এই রান্নাটুক করব, আমার তাও 3 চুলায় 3টা বসিয়ে দেওয়ার জন্য আমি হয়তো টাইমলি সব কিছু শেষ করতে পারি। আমি খুব চেষ্টা করি 3টার আগেই কাজটা কমপ্লিট করতে, যাতে করে আমি জোহরের নামাজটা টাইমলি পড়তে পারি। তো এখনের ফুলকপিগুলো এখনও যেহেতু শীত ওই রকম নামের নাই, তাই ফুলকপিগুলো সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে। এই কারণেই আমি প্রথমে একটু তেলে ভেজে নিই, তারপরে একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে মাছ টাছ যাই অ্যাড করি না কেন দিই। তো এই তো এখন আমি একটু পানি দিয়ে ওর মধ্যে সমস্ত মশলাগুলো দিচ্ছি, যাতে ফুলকপিগুলো একটা ব্যাড স্মেল যেটা থাকে, আমি জানি না এটা সেদ্ধ করে নিলে একটু কম, তো ভেজে নিলেও কম থাকে। কারণ এই মাছটা যখন আমি রান্না করেছিলাম খাওয়ার পর মনে হলো যে এই মানে ওয়েটা ঠিক ছিল, কারণ সেদ্ধ করলেও একটা স্মেল আসে। তবে ভেজে নিয়ে যদি আমরা এভাবে ভুনা করে তারপরে মাছটা দিই তাহলে আমার মনে হয় খেতে বেশ অনেকটাই ভালো লাগবে। তো সেটা চিন্তা করে রান্না করেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছি, আমার আইডিয়াটাই ঠিক ছিল। আসলে ওইভাবে রান্না করতে গিয়ে আসলে খাবারটাও ভালো ছিল এবং টেস্টি হয়েছিল। আপনাদের সাথে শেয়ার করবো লাস্টে। তো রান্নাবান্না আর দেখালাম না, কী রান্না করলাম সেটা নয় পরে দেখাবো। তো আমি এই যে এখন চলে আসছি নারিকেলের তেল বানাবো। এখানে আমি 2টো নারিকেল নিয়েছি। অরপার খুব চুল উঠছিল, তাই চিন্তা করলাম বাজার থেকে তেলগুলো কিনলে দেখা যায় মেয়ের চুল ওঠা কোনোভাবেই কমছে না। মেয়ের জন্য কি আর করার, নারিকেলটাকে বেটে নিয়ে এই যে তেল তুলছি। এই তেলটা শুধু যে নারিকেল তেল দিয়ে বানাবো এমনটা না, নারিকেল তেলটা বানিয়ে নিয়ে তারপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করে ওর জন্য একটা ভালো তেল বানাবো, যেটাতে আসলে চুল ওঠা কমে যাবে। এবং ছোটোবেলায় আমিও এই কাজগুলো করেছিলাম, আমার চুল ছোটোবেলায় অনেক ভালো ছিল। বাচ্চারা হওয়ার পর আমার 2বার টাইফয়েড হওয়ার পর চুল অনেক অংশেই কমে গেছে, তবে অরপার ইদানিং খুব চুল পড়ছে। হতে পারে ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে হয়তো এই কারণে, আবার হতে পারে পানির সমস্যার কারণে। তো এই জন্য ও বলছিল মা আমার খুব চুল পুড়ছিল। তো আমি বাথরুমে গিয়ে দেখলাম আসলেই ও চুল পুড়তেছে গোসলের পরে। তো এই কারণে চিন্তা করলাম যে ঠিক আছে আমি তাহলে নারিকেল তেলটা বানিয়ে দিই, হয়তো ভালো হবে। তো এই তো পিওর 2টা নারিকেলের তেল কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন। সাথে আমি আর একটা ওর জন্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর একটা তেল বানিয়েছি, এই যে এটা। তো এটা শেষ হলে আবারও ওইখান থেকে তেল নিয়ে মিক্সড করে করে তেল দিবে। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। জানি না আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো, তবে এই নারিকেল তেলের ঘ্রাণ তো আমার মনে হচ্ছে ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিই, এত সুন্দর হয়েছিল। মানে বাজারের তেল আর নিজের হাতে বানানোর তেল সত্যি কতটা যে ডিফারেন্স, সেটা যখন নিজেরা বানাবেন তখনই বুঝতে পারবেন যে বাজারের যে খোলা তেলগুলো বা বাজারজাত যে পটের তেলগুলো পাওয়া যায় সেটা আসলে পিওর নারিকেল তেল আসলেই না। নিজে বানালেই বোঝা যায় যে পিওর তেলের এত সুন্দর স্মেল যে খেতে ইচ্ছা করে। তো এই ছিল ছোট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভ্লগের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। এখন মেয়ের মাথায় একটু আমি যে তেলটা বানিয়েছি সেটা দিয়ে দিব। আর আজকের ভ্লগটা তাহলে তো রেখে দিতে হবে, কারণ এখন মেয়ের মাথায় তেল দিয়ে দিব। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটা ভ্লগে। আল্লাহ হাফেজ।